তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, অর্থাৎ নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু অর্থাৎ সাংবিধানিক মূল্যবোধ এই সাবজেক্টের মডিউল 1 থেকে একটি গুরুত্বপূর্ণ 25 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এবং তোমরা এতদিনে জেনে গিয়েছো যে এই যে পেপার কনস্টিটিউশনাল ভ্যালু, এখানে 50 নম্বরের পরীক্ষা হবে। এই পেপারে দুটো 25 নম্বরের প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হবে। দেখো, মডিউল 1 থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করছি যে ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো। অ্যান্সারটা তোমরা বুঝবে। প্রথমেই ভূমিকা, ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ এবং একটি সুস্থ গণতান্ত্রিক সমাজ গঠনের জন্য যে অধিকারগুলি অপরিহার্য তাকেই মৌলিক অধিকার বলা হয়। ভারতের সংবিধান প্রণেতারা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুকরণে ভারতের সংবিধানের তৃতীয় অংশে 12 থেকে 35 নম্বর ধারার মধ্যে এই মৌলিক অধিকারগুলিকে বিস্তারিতভাবে লিপিবদ্ধ করেছেন। ভারতের সংবিধানে মৌলিক অধিকারগুলি নিছক কোনো ঘোষণাপত্র নয়, এগুলি দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক বলবৎযোগ্য। ডক্টর বি.আর. আম্বেদকরের মতে সংবিধানের এই অংশটি হল সর্বাধিক সমালোচিত ও গুরুত্বপূর্ণ অংশ। এই অধিকারগুলি যেমন একদিকে নাগরিকদের মর্যাদা সুনিশ্চিত করে, তেমনি অন্যদিকে সরকারের স্বৈরাচারী ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে আইনের শাসন বজায় রাখে। এবার হচ্ছে ভারতে সংবিধানে মৌলিক অধিকার। দেখো, মূল সংবিধানে নাগরিকদের জন্য 7টি মৌলিক অধিকার স্বীকৃত থাকলেও 1978 সালের 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়। বর্তমানে ভারতের সংবিধানে 6টি মৌলিক অধিকার রয়েছে, নিচে এগুলো আলোচনা করা হলো। প্রথম হচ্ছে সাম্যের অধিকার। বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। সাম্যের অধিকার বুঝে নাও। 6টা অধিকার পরপর তোমাদের দেখতে হবে। দেখো, সাম্যের অধিকারে কি বলা হচ্ছে, সংবিধানের 14 থেকে 18 নম্বর ধারায় সাম্যের অধিকার স্বীকৃত হয়েছে। এই অধিকারের মূল কথা হলো আইনের দৃষ্টিতে সকলে সমান এবং আইন কর্তৃক সমানভাবে রক্ষিত হবে। সকলে সমানভাবে রক্ষিত হবে। রাষ্ট্র ধর্ম, জাতি, বর্ণ, স্ত্রী পুরুষ বা জন্মস্থানের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্যমূলক আচরণ করতে পারবে না। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রেও সকলের সমান সুযোগ পাওয়ার অধিকার সুনিশ্চিত করা হয়েছে। এছাড়া সমাজে জাতপাতের ভেদাভেদ মুছে ফেলার জন্য অস্পৃশ্যতাকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে ঘোষণা করা হয়েছে এবং সামরিক ও বিদ্যা বিষয়ক খেতাব ছাড়া অন্য কোনো খেতাব গ্রহণের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারপর হচ্ছে স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকারে কি বলা হচ্ছে, সংবিধানের 19 থেকে 22 নম্বর ধারায় নাগরিকদের স্বাধীনতার অধিকারগুলি লিপিবদ্ধ রয়েছে। 19 নম্বর ধারায় নাগরিকদের 6 প্রকার মৌলিক স্বাধীনতার কথা বলা হয়েছে। বাক ও মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার স্বাধীনতা, সমিতি বা ইউনিয়ন গঠনের স্বাধীনতা, ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরার স্বাধীনতা, বসবাস করার স্বাধীনতা এবং যে কোনো বৃত্তি বা ব্যবসা করার স্বাধীনতা। এছাড়া অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষা, জীবন ও ব্যক্তিগত সম্পত্তির অধিকার এবং 21 ক ধারায় 14 বছর বয়স পর্যন্ত শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার অধিকারকে এই অংশে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারপরে শোষণের বিরুদ্ধে অধিকার, এই পোর্শনটাই কি বলা হচ্ছে, দেখো 23 ও 24 নম্বর ধারায় শোষণের বিরুদ্ধে অধিকারের উল্লেখ রয়েছে। সমাজে পিছিয়ে পড়া মানুষের সুরক্ষার্থে মানব পাচার, বেগার খাটানো, যে কোনো ধরনের জোরপূর্বক শ্রমদানকে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া 14 বছরের কম বয়সী শিশুদের খনি, কারখানা বা অন্য কোনো বিপজ্জনক কাজে নিয়োগ করা সম্পূর্ণ বেআইনি ঘোষণা করে শিশুদের শৈশব সুরক্ষার ওপরে বিশেষ জোর দেওয়া হয়েছে। পরের পয়েন্ট হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, তাই 25 থেকে 28 নম্বর ধারায় সকল নাগরিককে ধর্মীয় স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে। প্রত্যেক নাগরিক তার নিজ বিবেক ও বিশ্বাস অনুযায়ী যে কোনো ধর্ম গ্রহণ, পালন ও প্রচার করতে পারে। বল প্রয়োগ বা
প্রলোভন দেখিয়ে ধর্মান্তরিত করা নিষিদ্ধ। এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন, রক্ষণাবেক্ষণ এবং তা পরিচালনার অধিকার প্রতিটি ধর্মাবলম্বী সম্প্রদায়ের রয়েছে। তারপর হচ্ছে সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার। 29 ও 30 নম্বর ধারায় ভারতের সংখ্যালঘু সম্প্রদায়গুলির স্বার্থ রক্ষার্থে এই অধিকার দেওয়া হয়েছে। যে কোনো সংখ্যালঘু সম্প্রদায় তাদের নিজস্ব ভাষা, লিপি এবং সংস্কৃতি সংরক্ষণের অধিকার ভোগ করবে। এছাড়া ধর্ম বা ভাষার ভিত্তিতে গড়ে ওঠা সংখ্যালঘু সম্প্রদায়গুলি নিজেদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করতে পারবে এবং রাষ্ট্র শিক্ষা প্রতিষ্ঠানের সাহায্য দানের ক্ষেত্রে কোনো বৈষম্য করবে না। তারপর হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। সংবিধানের 32 নম্বর ধারায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিকার হিসাবে আলোচনা করা হয়েছে। অপরের অধিকার ক্ষুণ্ণ হলে ওপরের অধিকার ক্ষুণ্ণ হলে ওপরের যে কটা 5টা অধিকার আছে সেই 5টা অধিকার ক্ষুণ্ণ হলে নাগরিকরা তার পুনরুদ্ধারের জন্য সরাসরি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন। আদালত নাগরিকদের অধিকার রক্ষার্থে বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, প্রতিষেধ, অধিকার পিচ্ছা, উৎপেষণ এই 5 ধরনের লেখ বা রিট জারি করতে পারে। ডক্টর আম্বেদকর এই ধারাটিকে সংবিধানের হৃদয় ও আত্মা বলে বর্ণনা করেছে। কোন ধারাকে? 32 নম্বর ধারাকে। ঠিক আছে, এবার উপসংহার দেখে নাও। পরিশেষে বলা যায় ভারতের সংবিধানের মৌলিক অধিকারগুলি ভারতের শাসন ব্যবস্থার মূল ভিত্তি এবং নাগরিকদের ব্যক্তিসত্তা বিকাশের প্রধান হাতিয়ার। তবে এই অধিকারগুলি অবাধ বা চূড়ান্ত নয়। রাষ্ট্রীয় নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনস্বাস্থ্য বা জরুরি অবস্থার মতো বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্র আইন প্রণয়ন করে এই অধিকারগুলির ওপরে যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করতে পারে। এবারে তোমরা সিলেবাস এবং সাজেশানটা একটু দেখে নেবে। তার আগে বলি যে তোমাদের কিন্তু আমি মূল যে আমাদের স্টাডি মেটেরিয়াল রেডি আছে এই স্টাডি মেটেরিয়াল থেকেই প্রশ্নের উত্তরগুলো শেয়ার করছি বা ক্লাসের প্রশ্নগুলো আলোচনা করছি। এবারে তোমাদের সম্পূর্ণ সাজেশান দেখে নাও। আমি যে সাজেশান দিয়েছিলাম এই সাজেশানে 5টা প্রশ্ন আলোচনা কমপ্লিট হলো। কালকে অবধি 4টে করেছিলাম, আজকে তোমাদের 5টা প্রশ্ন কিন্তু আলোচনা কমপ্লিট করে দিলাম। এই হচ্ছে তোমাদের প্রথম মডিউলের সাজেশান এবং তারপরেই মডিউল 2 থেকে সাজেশানটা আছে এবং এটা হচ্ছে তোমাদের সিলেবাস।